সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জয় বাংলা কলেজ খুলনা এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি নিশীথ কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে ই গভর্নেন্স ও সুশাসন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা জানবো যে ই গভর্নেন্স কি। ইংরেজি ই এর এলাবোরেশন করলে দাঁড়ায় ইলেকট্রনিক। তাহলে ই গভর্নেন্সকে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক গভর্নেন্স। গভর্নেন্স প্রক্রিয়ায় যখন ইলেকট্রনিক মাধ্যম তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তথ্য ও সেবা আদান প্রদান করা হয়, তখন তাকে ই গভর্নেন্স বলে। এ ব্যবস্থায় নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার জন্য ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে সরকারের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে ই গভর্নেন্স হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমে সরকার এবং জনগণ উভয়ই ইলেকট্রনিক মাধ্যম তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করে। ই গভর্নেন্স প্রক্রিয়া কিভাবে কাজ করে আমরা নিচের ডায়াগ্রামে তিনটি মূল বিষয় দেখতে পাচ্ছি। একটি জনগণ, একটি সরকার, আর একটি ব্যবসায়ী, এনজিও বা সুশীল সমাজ। জনগণ যখন সরকারের সাথে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করে, জনগণ যখন সরকার থেকে সেবা গ্রহণ করে, বা জনগণ যখন সরকারকে কোনো ফিডব্যাক প্রদান করে, তখন ই গভর্নেন্স প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আবার ঠিক একইভাবে সরকারের সাথে ব্যবসায়ী, এনজিও, সুশীল সমাজের যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটি যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হয়, তখন সেখানে ওই ই গভর্নেন্স প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ই গভর্নেন্স এর চারটি স্তম্ভ, অর্থাৎ এই ই গভর্নেন্স সিস্টেমটি চারটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই স্তম্ভগুলো হচ্ছে সংযোগ, তথ্য পরিবেশন, সামর্থ্য, মূলধন। এখানে সংযোগ বলতে বুঝিয়েছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক, অর্থাৎ আমরা সচরাচর যেটাকে বলি কানেকশন। দ্বিতীয়ত তথ্য পরিবেশন, অর্থাৎ তথ্যগুলো কোথায় পাওয়া যাবে, সরকারি ওয়েবসাইট, সেখানে তথ্যগুলো সব সাজানো থাকবে। তৃতীয়ত সামর্থ্য, অর্থাৎ তথ্য প্রযুক্তি জ্ঞান কেন্দ্র, যে জায়গা থেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে। এবং শেষে মূলধন, অর্থাৎ কোথা থেকে এই মূলধন যোগান দেওয়া হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি এবং বেসরকারি যে পার্টনারশিপ, এই বিষয়গুলোর উপরে এই গভর্নেন্স প্রক্রিয়াটি দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা দেখব যে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি। ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে এই সিস্টেমটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক শাসন। সব জায়গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইট, প্রতিটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকবে, সেখান থেকে জনগণ সেবা গ্রহণ করবে। ই সেবা, অর্থাৎ সরকার জনগণকে যে সেবা প্রদান করবে, সেই সেবাটিও অনলাইনের মাধ্যমে করবে। আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে কোনো বিষয়ের অনুষ্ঠান সূচি, সরকারি পরিবহন সম্পর্কিত তথ্য, পরিবেশ সম্পর্কিত তথ্য, সরকারি ডকুমেন্ট, সার্টিফিকেট, পারমিট ও লাইসেন্স প্রদান, অনলাইনে কর পরিশোধ, বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ ইত্যাদি বিষয়গুলো সরকার জনগণকে অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করবে। নেক্সট হচ্ছে ই গণতন্ত্র,
ই গণতন্ত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে নাগরিকগণ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নাগরিক প্যানেল, বিভিন্ন ফোরাম, জনমত জরিপ, গণভোট, অনলাইন ভোটিং। অনলাইনের মাধ্যমে যে জরিপ করা হয়, অনলাইনের মাধ্যমে যদি ভোট গ্রহণ করা হয়, তাহলে সেগুলো ই গণতন্ত্রের পর্যায়ে পড়ে। এগুলো ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। কেন ই গভর্নেন্স? অর্থাৎ আমরা ই গভর্নেন্সকে কেন একটা সিস্টেম হিসাবে কেন এটিকে আমরা গ্রহণ করব? এর কারণ হচ্ছে ই গভর্নেন্স তথ্য সমৃদ্ধ সমাজ গড়ে তোলে। আর তথ্য সমৃদ্ধ সমাজ অনেক শক্তিশালী হয় জনগণ যখন দেখতে পায় যে তাদের কাছে তথ্য রয়েছে, তখন সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। সরকার এবং নাগরিকের মধ্যে সম্পর্ক তৈরি করে। ই গভর্নেন্স সরকার এবং নাগরিকের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে। সাধারণত আমরা দেখি যে নাগরিকের দাবি দেওয়া সরকার খুব কম ক্ষেত্রেই মেনে নেয়, কিন্তু যদি ই গভর্নেন্স থাকে তাহলে সরকার নাগরিকের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রদান করতে পারে, নাগরিকদের অংশগ্রহণকে উৎসাহিত করে। শাসন ব্যবস্থায় নাগরিকদের অংশগ্রহণকে উৎসাহিত করে ই গভর্নেন্স। নাগরিকরা সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে না, এক্ষেত্রে তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। জনগণ সরকারকে ফিডব্যাক দিতে পারে অনলাইনের মাধ্যমে, শাসন কাজে স্বচ্ছতা আনে। যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়, জনগণের কাছে যখন তথ্য থাকে, তখন সরকার সাধারণত অস্বচ্ছভাবে কিছু করতে পারে না, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। যেহেতু জনগণের কাছে তথ্য থাকে, অনলাইনের মাধ্যমে যেহেতু জনগণ সরকারি সকল তথ্য জানতে পারে, সেহেতু এখানে শাসন ব্যবস্থায় একটি জবাবদিহিতা নিশ্চিত হয়, শাসন ব্যয় হ্রাস করে। যখন অনলাইনের মাধ্যমে সরকার যখন জনগণকে সেবা দেয়, তখন স্টেশনারির যে খরচ, সেই খরচটি কমে যায়। অনলাইনে সেবা প্রদানের ফলে সরকারের অনেক ব্যয় হ্রাস হয়, সরকারের সাড়া দেওয়ার সময় কমিয়ে আনে। সাধারণত নাগরিকদের কোনো সেবা পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায়, লাল ফিতার দৌরত্ব বা বিভিন্ন কারণে সরকার দীর্ঘমেয়াদে সাড়া দেয়। কিন্তু যখন অনলাইনের মাধ্যমে নাগরিকগণ যখন সরকারের কাছে সেবা পাওয়ার আবেদন করে, তখন এটি দীর্ঘমেয়াদী করার সুযোগ সরকারের থাকে না, ফলে সরকার যথাসময়ে সাড়া প্রদান করে, সুশাসন প্রতিষ্ঠা করে। এই গভর্নেন্সের মূল কাজটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ সুশাসনের যে উপাদানগুলো বা বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো নিশ্চিত করে ই গভর্নেন্স। ফলে একটি রাষ্ট্রে যদি ই গভর্নেন্স থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। ই গভর্নেন্সের ক্ষেত্র, অর্থাৎ আমরা ই গভর্নেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, এই ক্ষেত্রগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করি। প্রথমে সরকার থেকে নাগরিক, G2C, অর্থাৎ গভর্নমেন্ট টু সিটিজেন। ই নাগরিকতা, সরকার যে নাগরিককে যে সেবা প্রদান করে অনলাইনের মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যমে, সেই সেবাগুলোর মধ্যে রয়েছে রেশন কার্ড প্রদান, পাসপোর্ট ইস্যু ও নবায়ন,
ভোটার কার্ড ইস্যু, পরিচয়পত্র ইস্যু, এগুলো অনলাইনের মাধ্যমে সরকার নাগরিককে প্রদান করে। ই রেজিস্ট্রেশন, আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন করি, যেমন আমরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করি, চাকরির জন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করি। এই রেজিস্ট্রেশনগুলো আমরা অনলাইনের মাধ্যমে করি। ই পরিবহন, পরিবহন ব্যবস্থায় আমরা দেখতে পাই যে ই গভর্নেন্স ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। আমরা রেল, সড়ক এবং বিমানের টিকিট বুকিং করতে পারি অনলাইনের মাধ্যমে। আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারি অনলাইনের মাধ্যমে। সরকার ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে এবং নবায়ন করে অনলাইনের মাধ্যমে। গাড়ির রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় অনলাইনের মাধ্যমে। ট্যাক্স এবং অন্যান্য ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যায়। এগুলো ই পরিবহনের অন্তর্ভুক্ত। ই স্বাস্থ্য, স্বাস্থ্যক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগী, হাসপাতালের সিট এবং ঔষধ সম্পর্কিত তথ্য জানা যায়। অনলাইনের মাধ্যমে হাসপাতালগুলো তাদের নিজেদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করতে পারে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় অনলাইনের মাধ্যমে। ই শিক্ষা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে ক্লাসটি নিচ্ছি এটি ই শিক্ষার আওতার মধ্যে পড়ে, অর্থাৎ অনলাইন ক্লাস। এটিও ই গভর্নেন্সের একটি অংশ। ই হেল্প, অর্থাৎ সাহায্য করা, ইলেকট্রনিকভাবে কিভাবে সাহায্য করা যায়। ইলেকট্রনিক মাধ্যমে সরকার দুর্যোগ সম্পর্কিত তথ্য জনগণকে দিতে পারে, সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিতে পারে ইলেকট্রনিক মাধ্যমে। জনগণ আবার এই ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে সরকারের কাছে সাহায্য চাইতে পারে। সর্বশেষ ই কর ব্যবস্থা, অর্থাৎ সরকারের যে আয়ের একটি উৎস হচ্ছে কর। এই কর ব্যবস্থা অনলাইনের মাধ্যমে পরিচালিত করা যেতে পারে, অর্থাৎ জনগণ অনলাইনের মাধ্যমে সরকারকে কর প্রদান করবে। নাগরিক থেকে সরকার, সি টু জি, সিটিজেন টু গভর্নমেন্ট। ই গণতন্ত্র, ই গণতন্ত্রের মধ্যে আছে ভোটদান, জনমত। নাগরিকরা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবে। নাগরিকরা অনলাইনের মাধ্যমে জনমত সংগ্রহ করতে পারবে। ই ফিডব্যাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে জনগণ সরকারকে ফিডব্যাক দিতে পারবে এবং সরকার সেই ফিডব্যাক অনুযায়ী জনগণের চাওয়া পাওয়াগুলো পূরণ করবে। সরকার থেকে সরকার, অর্থাৎ সরকারের সাথে সরকারের যে সংযোগ সেটিও অনলাইনের মাধ্যমে করা হয়। জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এর মধ্যে আছে ই প্রশাসন, ই পুলিশ এবং ই কোর্ট, অর্থাৎ প্রশাসনের সকল কাজ অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। ই পুলিশ, পুলিশের যে ডাটাবেস সেটি অনলাইনে থাকবে। অপরাধীদের ডাটাবেস অনলাইনে থাকবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদেরকে শনাক্ত করা হবে। জনগণ অনলাইনের মাধ্যমে পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে পারবে। ই কোর্ট, আদালত যদি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় তাহলে সেটিকে আমরা ই কোর্ট বলতে পারি। এই করোনাকালীন সময়ে অনেক ক্ষেত্রে আদালত অনলাইনের মাধ্যমেও পরিচালিত হয়েছে। সর্বশেষ সরকার থেকে ব্যবসায়, জি টু বি, গভর্নমেন্ট টু বিজনেস। এর আওতার মধ্যে আছে ই টেন্ডার, ই ট্যাক্স, ই লাইসেন্স। অর্থাৎ টেন্ডার এখন বক্সের মধ্যে সরাসরি গিয়ে দিতে হয় না, এখন অনলাইনের মাধ্যমেই
সরকার দরপত্র আহ্বান করতে পারে, অনলাইনের মাধ্যমেই আবার জনগণ এই দরপত্র জমা দিতে পারে। ফলে খরচ কমে যায়, বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। ই ট্যাক্স, জনগণের কাছ থেকে যে কর্পোরেট ট্যাক্স সরকার নেয়, সেটি যদি অনলাইনের মাধ্যমে নেয়, তাহলে জনগণ খুব সহজে সরকারকে এই ট্যাক্স দিতে পারে। ই লাইসেন্স, ব্যবসায়ীদের যে লাইসেন্স, সেই লাইসেন্সগুলো তারা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করে পেয়ে যায়, তাহলে তাদের সময় এবং অর্থ সবই সাশ্রয় হয়। ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স স্বচ্ছতা প্রতিষ্ঠা করে, এবং আমরা জানি যে স্বচ্ছতা হচ্ছে সুশাসনের অন্যতম একটি উপাদান। ই গভর্নেন্স প্রক্রিয়ায় সরকার তাদের কার্যক্রমগুলো স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় অস্বচ্ছভাবে কাজ করা সম্ভব হয় না। ই গভর্নেন্স দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ই গভর্নেন্স ক্রিয়াশীল থাকলে সরকার বা সরকারি কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করে, ফলে সুশাসন এর পথ সুগম হয়। ই গভর্নেন্স দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে শাসন ব্যবস্থা একটি কার্যকর শাসন ব্যবস্থায় পরিণত হয়। ই গভর্নেন্স থাকলে সরকার দ্রুত সাড়া প্রদান করে। ম্যানুয়ালি যেখানে সরকার নাগরিকদের প্রতি সাড়া প্রদান করতে অনেক সময় নেয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণ যখন সরকারের কাছে কোনো আবেদন করে, তখন দ্রুতই সরকারকে সাড়া প্রদান করতে হয়। ই গভর্নেন্স অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ সহজেই শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে, যেটি একটি শক্তিশালী গণতন্ত্র নিশ্চিত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা এই ভিডিওটির কমেন্টে প্রশ্ন করবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।